দেশের রাজনৈতিক অঙ্গন এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যখন প্রতিটি বক্তব্য, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি আইনি সিদ্ধান্ত জনমনে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ে যে ঘটনাটি সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে তা হল কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য এবং ইসলামী চিন্তাবিদ হিসেবে পরিচিত মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি। এই ঘটনাটি কেবল একটি আইনি বিষয় নয়, বরং এটি রাজনীতি, মতপ্রকাশের স্বাধীনতা, প্রশাসনিক জবাবদিহিতা এবং আইনের শাসন, এই ৪টি গুরুত্বপূর্ণ বিষয়ের এক জটিল সংযোগস্থলে দাঁড়িয়ে আছে। ঘটনার সূত্রপাত মূলত একটি ধর্মীয় পরিসর থেকে, কিন্তু তার প্রভাব দ্রুত ছড়িয়ে পড়েছে জাতীয় রাজনীতির কেন্দ্রে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী একটি জনসভায় বক্তব্য রাখেন। সেই বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা এবং জাতীয় মূল্যবোধ নিয়ে কথা বলেন। পরদিন ২৭ মার্চ কুষ্টিয়ার একটি জুমার নামাজের আগে খুতবায় বক্তব্য রাখতে গিয়ে মুফতি আমির হামজা সেই বক্তব্যের সমালোচনা করেন। তার বক্তব্যে তিনি মন্ত্রীর কিছু মতামতকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ করেন এবং এমন কিছু শব্দ ব্যবহার করেন যা পরবর্তীতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ধর্মীয় বক্তৃতা বা খুতবা সাধারণত একটি সংবেদনশীল ক্ষেত্র, যেখানে বক্তার বক্তব্য সরাসরি মানুষের আবেগ এবং বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত, ফলে সেখানে উচ্চারিত প্রতিটি শব্দের প্রভাব অনেক গভীর হয়। মুফতি আমির হামজা তার বক্তব্যে যে ভাষা ব্যবহার করেছিলেন তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ক্লিপ, স্ট্যাটাস, মন্তব্য সব মিলিয়ে বিষয়টি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। রাজনৈতিক অঙ্গনেও এটি নিয়ে আলোচনা শুরু হয় এবং ধীরে ধীরে তা আইনি প্রক্রিয়ায় রূপ নেয়। সিরাজগঞ্জে দায়ের করা মানহানির মামলাগুলো এই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। অভিযোগ ছিল একজন দায়িত্বশীল মন্ত্রীকে প্রকাশ্যে এমনভাবে আখ্যায়িত করা হয়েছে যা তার ব্যক্তিগত এবং রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করেছে। প্রথম মামলাটি করেন স্থানীয় এক আইনজীবী, যিনি একই সঙ্গে আদালতের সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তিনি অভিযোগ করেন মন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন মন্তব্য করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে এবং এটি দণ্ডবিধির একাধিক ধারার লঙ্ঘন। দ্বিতীয় মামলাটি আরও বড় পরিসরে দায়ের করা হয়, যেখানে ক্ষতিপূরণ হিসেবে বিপুল অঙ্কের অর্থ দাবি করা হয়। আইন তার নিজস্ব গতিতে এগোতে থাকে। আদালত মুফতি আমির হামজাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। এটি একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়া, যেখানে অভিযুক্ত ব্যক্তিকে তার বক্তব্য ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। বিচারক তখন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন, যা পুরো ঘটনাটিকে আরও জটিল করে তোলে। একই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে, যা পুরো বিতর্ককে আরও বিস্তৃত করে। সেই একই খুতবায় মুফতি আমির হামজা কুষ্টিয়ার জেলা প্রশাসককে নিয়ে একটি গুরুতর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন ওই প্রশাসনিক কর্মকর্তার বদলি বা পোস্টিংয়ের পিছনে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে। এই অভিযোগ ছিল অত্যন্ত স্পর্শকাতর, কারণ এটি সরাসরি প্রশাসনিক স্বচ্ছতা এবং দুর্নীতির প্রশ্নকে সামনে নিয়ে আসে। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখা যায়। একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়, যেখানে বলা হয় এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। নোটিশে স্পষ্টভাবে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করা না হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখানে বিষয়টি শুধু মানহানির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি রাষ্ট্রের ভাবমূর্তি এবং প্রশাসনিক কাঠামোর প্রতি আস্থার প্রশ্নে পরিণত হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে এমন অভিযোগ যদি প্রমাণসহ উপস্থাপন করা যায় তাহলে তা দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান হিসেবে বিবেচিত হবে। কিন্তু প্রমাণ ছাড়া এমন বক্তব্য দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধে পরিণত হতে পারে, কারণ আইন অনুযায়ী অভিযোগ প্রমাণের দায়িত্ব অভিযোগকারী ব্যক্তির উপরই বর্তায়। বিশেষ করে যখন সেই ব্যক্তি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তখন তার বক্তব্যের গুরুত্ব আরও বেশি হয়ে যায়। এই পুরো ঘটনাটি নিয়ে দেশের ভেতরে একটি স্পষ্ট মতভেদ তৈরি হয়েছে। একদল মানুষ মনে করেন এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। তাদের যুক্তি হল, একজন ধর্মীয় বক্তা বা রাজনৈতিক ব্যক্তি তার মতামত প্রকাশ করতে পারেন এবং তা নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হলে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হয়ে দাঁড়ায়। তাদের দৃষ্টিতে এখানে আইনের প্রয়োগ কিছুটা অতিরিক্ত কঠোর হয়েছে এবং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। অন্যদিকে আরেকটি পক্ষ সম্পূর্ণ ভিন্নভাবে বিষয়টিকে দেখছে। তাদের মতে স্বাধীনতা মানে দায়িত্বহীনতা নয়। একজন মন্ত্রী বা প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে
এমন গুরুতর অভিযোগ আনার আগে যথাযথ প্রমাণ থাকা আবশ্যক। বিশেষ করে ধর্মীয় মঞ্চ ব্যবহার করে যদি এমন বক্তব্য দেওয়া হয় তাহলে তা সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে। তারা মনে করেন আইনের দৃষ্টিতে সবাই সমান এবং একজন সংসদ সদস্য হওয়ার কারণে কেউ আইনের ঊর্ধ্বে নন। এই দ্বিমুখী প্রতিক্রিয়াই প্রমাণ করে যে বিষয়টি শুধুমাত্র একটি মামলার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি দেশের রাজনৈতিক সংস্কৃতি, আইনের প্রয়োগ এবং মতপ্রকাশের সীমারেখা এই সব কিছুকে একসঙ্গে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। প্রশ্ন উঠছে, একজন জনপ্রতিনিধি কতটা স্বাধীনভাবে কথা বলতে পারেন, কোথায় গিয়ে সেই স্বাধীনতার সীমা শেষ হয় এবং সেই সীমা অতিক্রম করলে আইনের ভূমিকা কী হওয়া উচিত। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল এই ঘটনায় আদালতের ভূমিকা। আদালত তার নিয়ম অনুযায়ী কাজ করেছে, সমন জারি করেছে, অনুপস্থিতির কারণে পরোয়ানা জারি করেছে। কিন্তু জনমনে প্রশ্ন হচ্ছে, এই ধরনের মামলায় কি আরও আলোচনার সুযোগ থাকা উচিত ছিল, নাকি আইন তার নিজস্ব কাঠামো অনুযায়ী চলবে, যেখানে ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয়ের কোনো প্রভাব থাকবে না? পাশাপাশি পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, যা এই ঘটনাকে আরও গুরুত্ববহ করে তুলেছে। তদন্তের মাধ্যমে যদি সত্য উদ্ঘাটিত হয় তাহলে তা শুধু এই মামলার নয়, বরং ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তা প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে একটি বড় বার্তা হবে, আর যদি প্রমাণিত না হয় তাহলে এটি হবে দায়িত্বহীন বক্তব্যের একটি উদাহরণ, যা ভবিষ্যতে অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই ঘটনাকে কেন্দ্র করে নানা ধরনের আলোচনা চলছে। কেউ এটিকে রাজনৈতিক চাপ হিসেবে দেখছে, কেউ আবার এটিকে আইনের স্বাভাবিক প্রয়োগ হিসেবে ব্যাখ্যা করছে। ফলে বিষয়টি শুধু ব্যক্তি বা একটি মামলার মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় রাজনীতির আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এখন সবার দৃষ্টি একটাই, এই ঘটনার পরিণতি কী হবে। মুফতি আমির হামজা কি আদালতে আত্মসমর্পণ করবেন? তিনি কি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে পারবেন, নাকি বিষয়টি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সমাধানের দিকে যাবে? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনৈতিক ও আইনি বাস্তবতা। দেশের সাধারণ মানুষও এই ঘটনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এটি শুধু একজন ব্যক্তির বিষয় নয়, বরং এটি তাদের অধিকার, তাদের মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই এই ঘটনার প্রতিটি ধাপ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি প্রতিক্রিয়া সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সবশেষে বলা যায়, এই ঘটনাটি বাংলাদেশের বর্তমান সময়ের একটি প্রতিচ্ছবি। এখানে রাজনীতি আছে, ধর্ম আছে, আইন আছে এবং আছে জনমত। এই চারটি উপাদান একসঙ্গে মিশে একটি জটিল বাস্তবতা তৈরি করেছে, যার সমাধান সহজ নয়, কিন্তু এই জটিলতার মধ্য দিয়েই